ডিয়ার স্টুডেন্ট, আমরা আজকে যেটি শিখব সেটি হচ্ছে বিন্দু রেখা এবং আমরা শিখব হচ্ছে বিন্দু রেখা ও তল। তো ফার্স্ট আমরা যেটি শিখব সেটি হচ্ছে বিন্দু। তো আমরা এখন দেখে নেই আসলে বিন্দু কাকে বলে। বিন্দু হচ্ছে যার শুধু অবস্থান আছে কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ ও বেধ বা উচ্চতা নেই। আমাদের আগে সংজ্ঞাটি ভালো করে জানতে হবে যে বিন্দু হচ্ছে যার শুধুমাত্র কি আছে, অবস্থান আছে কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ ও বেধ বা উচ্চতা নেই, তাকে আমরা কি বলবো, বিন্দু বলবো। এখন বিন্দু আমরা কিভাবে অঙ্কন করব। বিন্দু অঙ্কন করা একদম সহজ একটা জিনিস। বিন্দু আমরা অঙ্কন করব, অর্থাৎ আমরা যদি দুটো ফোঁটা নিয়ে নেই, এখানে আমরা একটা ফোঁটা নিয়ে নিলাম এবং এখানে একটা ফোঁটা নিয়ে নিলাম। এই যে আমরা ফোঁটা দুটো নিলাম, এই ফোঁটা দুটোকে আমরা বলবো বিন্দু। এই ফোঁটা দুটোকে কি বলবো, বিন্দু। এখানে এই যে আমরা ফোঁটা নিলাম, এই ফোঁটা দুটোকে আমরা কি বলবো, বিন্দু বলবো। ফোঁটা দুটোকে বিন্দু বলে। তাহলে আমরা যদি এর সংজ্ঞার সঙ্গে মিলে নেই, বিন্দু হচ্ছে কি যার শুধু অবস্থান আছে। এই ফোঁটা দুটোর কি কিন্তু অবস্থান আছে কিন্তু এর দৈর্ঘ্য নেই, প্রস্থ নেই, বেধ বা উচ্চতা নেই। দৈর্ঘ্য, প্রস্থ, বেধ বা উচ্চতা থাকবে না, শুধু থাকবে কি অবস্থান আছে। আমরা কিন্তু অবস্থান দেখতে পাচ্ছি বিন্দুর। তাহলে আমরা যদি ফোঁটা নেই, এই ফোঁটাকে কি বলবো, বিন্দু। এই বিন্দু দিয়ে আমরা বিভিন্ন রেখা অঙ্কন করতে পারি। আমরা যদি এখানে আর এখানে একটা বিন্দু নেই, তাহলে আমরা এই বিন্দুটি যদি আমরা যোগ করে দিই, তাহলে আমরা কি রেখা অঙ্কন করতে পারবো। আবার যদি আমরা এরকম হচ্ছে যে দুটো বিন্দু নিলাম, এখানে একটু বিন্দু নিলাম, তাহলে আমরা এইভাবে আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারি। আবার আমরা এখানে দুটো বিন্দু নিলাম, এখানে বিন্দু নিলাম, তাহলে বিন্দুগুলো যোগ করে আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারি। তাহলে আমরা বিন্দু দ্বারা রেখা অঙ্কন করতে পারি, ত্রিভুজ অঙ্কন করতে পারি। তাহলে আমরা বিন্দু শিখে ফেললাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন শিখব হচ্ছে রেখা। তো রেখা কাকে বলে আমরা আগে সংজ্ঞাটি জেনে নেই। রেখা হচ্ছে বিন্দুর চলার পথকে রেখা বলে। বিন্দুর চলার পথকে রেখা বলে। আমরা তো শিখলাম আসলে বিন্দু কি, দুটো ফোঁটা নিলে আমরা বিন্দু পাচ্ছি। তাহলে আমরা এখানে যদি দুটো ফোঁটা নেই, তাহলে এই যে ফোঁটা দুটো নিলাম, এই বিন্দুর চলার পথ, আমরা যদি এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দেই, তাহলে আমাদের একটা রেখা হয়ে যাচ্ছে। আবার যদি আমরা বিভিন্ন ধরনের বিন্দু নেই, তাহলে এই বিন্দুগুলো যদি আমরা যোগ করে দেই, অর্থাৎ এই দিকে চলছে, তাহলে এটা একটা রেখা হয়ে যাবে। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুই ধরনের রেখা, এটা হচ্ছে সোজা বরাবর, এটা হচ্ছে বাঁকা বরাবর। তো আমরা এখন শিখবো আসলে রেখা কত প্রকার। রেখার আমরা এখন প্রকারভেদ আসলে আমরা এখন শিখবো রেখা কত প্রকার। রেখা হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে সরল রেখা আর দুই নম্বরে হচ্ছে বক্ররেখা। তাহলে রেখা কত প্রকার আমরা পাচ্ছি, দুই প্রকার, একটি হচ্ছে সরল রেখা আর একটি হচ্ছে বক্ররেখা। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা এখন শিখব সরল রেখা। সরল রেখার আগে আমরা সংজ্ঞাটি জেনে নেই। সরল রেখা হচ্ছে একটি বিন্দু থেকে অন্য একটি বিন্দুতে পৌঁছাতে যদি কোনো প্রকার দিকের পরিবর্তন না হয়, তাহলে আমরা তাকে সরল রেখা বলবো। আমরা দু ধরনের রেখা পেয়েছি, একটি হচ্ছে সরল রেখা আর একটি বক্ররেখা। তাহলে সরল রেখার সংজ্ঞাটি হচ্ছে একটি বিন্দু থেকে যদি আরেকটি বিন্দুতে পৌঁছাতে দিকের পরিবর্তন না হয়। তাহলে আমরা যদি এখানে একটি বিন্দু নেই, আবার এখানে যদি আরেকটি বিন্দু নেই, এখন এই বিন্দু থেকে এই বিন্দুতে পৌঁছানোর জন্য যদি দিকের কোনো পরিবর্তন না হয়, আঁকা বাঁকা না হয়, সোজাসুজি বরাবর যদি এখান থেকে এই বিন্দুতে সোজাসুজি বরাবর পৌঁছায় যায়, তাহলে আমরা এটাকে বলবো সরল রেখা। অথবা আমরা এখানে আরেকটি বিন্দু নিলাম, এখানে একটু বিন্দু নিলাম, তাহলে আমরা এই বিন্দু আর এই বিন্দু যদি আমরা যোগ করে দিই, কোনো দিকের পরিবর্তন না হয়, তাহলে আমরা এটা কি বলবো, সরল রেখা। অথবা আমরা এখানে তিনটি বিন্দু নিলাম, তাহলে এই বিন্দু থেকে প্রথমে এই বিন্দুতে পৌঁছাবে, তারপর হচ্ছে এই বিন্দু থেকে আবার এই বিন্দু পৌঁছাবে, তাহলে দিকের কোনো পরিবর্তন হচ্ছে না, সোজাসুজি বরাবর যাচ্ছে। এই সোজাসুজি বরাবর যে যাচ্ছে, তাহলে আমরা একে কি বলবো, সরল রেখা বলবো। আশা করি তোমরা সরল রেখা বুঝতে পেরেছো। আমরা এখন শিখবো হচ্ছে বক্ররেখা। তাহলে আমরা সংজ্ঞাটি দেখে নেই। বক্ররেখা কাকে বলে।
বক্ররেখা হচ্ছে একটি বিন্দু থেকে অন্য একটি বিন্দুতে পৌঁছাতে যদি কোনো প্রকার দিকের পরিবর্তন হয়। সরলরেখার ক্ষেত্রে দিকের পরিবর্তন হবে না, আর বক্ররেখার ক্ষেত্রে দিকের পরিবর্তন হবে। অর্থাৎ যদি আমরা এখানে একটি বিন্দু নেই, আমরা যদি এখানে একটি বিন্দু নেই, তাহলে আমরা যদি এই বিন্দুতে থেকে এই বিন্দু, আবার এখানে একটি যদি বিন্দু নেই, তাহলে এই বিন্দু থেকে আমরা যদি এই বিন্দুতে পৌঁছাতে চাই, তাহলে আমাদের এই দিক দিয়ে এসে আবার এই দিকে যেতে হবে। তাহলে আমাদের কি দিকের পরিবর্তন হচ্ছে, আমাদের কিন্তু সোজাসুজি বরাবর আমরা যাচ্ছি না, এই সোজাসুজি বরাবর যাচ্ছি না, আমাদের এই দিক থেকে নিচের দিকে এসে আমাদের কি আবার উপরের দিকে যেতে হচ্ছে। এই ধরনের বিন্দুকে আমরা কি বলবো, এই ধরনের রেখাকে আমরা বলবো বক্ররেখা। আমরা এখানে একটা বিন্দু নিলাম, 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 এখানে একটা বিন্দু নিলাম। তাহলে আমরা যদি এই বিন্দু থেকে আমরা এই বিন্দুতে পৌঁছাতে চাই, তাহলে কিন্তু আমরা সোজাসুজি পৌঁছাতে পারছি না। আমাদের এই যে বিন্দু বরাবর আমাদের যাচ্ছে হচ্ছে, আঁকা বাঁকা পথে আমাদের যাচ্ছে হচ্ছে। এই যে আমরা বক্র পথে যে আসলাম, এই বিন্দু থেকে এই বিন্দুতে আমরা পৌঁছালাম, এই যদি আমরা এই সোজাসুজি না গিয়ে দিক পরিবর্তন করে যদি আমরা এক বিন্দু থেকে আরেক বিন্দুতে আমরা পৌঁছাই, তাহলে এই ধরনের রেখাকে আমরা কি বলবো, বক্ররেখা বলবো। আবার বিভিন্ন ধরনের বক্ররেখা হতে পারে, আবার এই দিক থেকে এই দিকে, এই দিকে, এই দিকে, এই দিকে। এখন আমরা যদি এই বিন্দু থেকে এই বিন্দুতে পৌঁছানোর জন্য আমরা যদি এই দিক থেকে গিয়ে এদিকে, আবার এই দিক থেকে গিয়ে এইদিকে, আমরা যদি আঁকা বাঁকা ভাবে যদি আমরা যাচ্ছি, অর্থাৎ আমাদের এক বিন্দু থেকে আরেক বিন্দুতে পৌঁছানোর জন্য দিকে যদি পরিবর্তন করতে হয়, আমরা যদি আঁকা বাঁকা ভাবে যাই, বক্র ভাবে যাই, তাহলে আমরা সেটা কি বলবো, কি বক্ররেখা বলবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ডিয়ার স্টুডেন্ট, আমরা এখন শিখব তল। তল কাকে বলে? তল হচ্ছে ঘনবস্তুর উপরিভাগকে তল বলে, উপরিভাগ বা বহিভাগ যেটাই হোক সেটাকে আমরা তল বলবো। এখন তল আমাদের শিখতে গেলে আগে আমাদের শিখতে হবে ঘনবস্তু। আমরা কিভাবে ঘনবস্তু অঙ্কন করব সেটি আমি এখন তোমাদের দেখাবো। তোমরা মনোযোগ সহকারে দেখো এই ঘনবস্তু কিভাবে অঙ্কন করতে হয়। তুমি যদি ঘনবস্তু অঙ্কন করতে না পারো তাহলে কিন্তু তোমরা তল শিখতে পারবে না। সো আমি এখন তোমাদের দেখাচ্ছি আসলে ঘনবস্তু কিভাবে অঙ্কন করতে হয়। যে কাজটি করব, আমরা সোজা বরাবর আমরা কি করব, দাগ নেব, তারপর আমরা নিচ বরাবর নেব, তারপরে আবার এই দিকে নেব, তারপর সোজা বরাবর এটা আমরা যোগ করে দেব। দেন আমরা এখানে বাঁকা করে নেব না, একবারে সোজা বরাবর নেব, তারপরে আমরা সোজা বরাবর নিয়ে আমরা এটি যোগ করে দেব, তারপর আমরা এই দিকে নিয়ে নেব। তাহলে দেখা যাচ্ছে কতটুকু পর্যন্ত নিলে আমাদের সোজা হবে, এটা একটা করে আমরা দেখা যাচ্ছে এই বিন্দু পর্যন্ত এখানে আমরা নিব, আর এখানে এই বিন্দু পর্যন্ত আমরা সোজা বরাবর এটা কি যোগ করে দিব। তাহলে আমাদের এটা তল হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পারছো যে ঘনবস্তু কিভাবে অঙ্কন করলাম। এই যে ঘনবস্তুর উপরিভাগ, এটাকে আমরা কি বলবো, তল বলবো। এটাকে কি বলবো, আমরা তল বলবো। আচ্ছা, আমি আরেকবার তোমাদের এঁকে দিচ্ছি, আমরা দেখাচ্ছি। আমরা কি করবো, প্রথমে ফার্স্ট আমরা সোজা বরাবর নিব, তারপর আমরা কি করব, এদিকে নেব, তারপর আমরা এদিকে নেব, তারপর আমরা এদিকে নেব, তারপর আমরা কি করব, এখন উপরিভাগ বরাবর নেব। দেন আমরা এইদিকে সোজা বরাবর আমরা এখানে নিয়ে নেব, তারপর এইদিকে নিয়ে নেব। দেন আমরা এটা কি করব, যোগ করে দেব, তারপর আমরা এইদিকে একটা বিন্দু আমরা কি এই দিক থেকে আমরা নিয়ে নেব, তারপর আমরা এটা সোজা বরাবর যোগ করে দেব। আমরা এইভাবে তল অঙ্কন করতে পারি, তল না সরি ঘনবস্তু। তাহলে এটাকে আমরা কি বলবো, তল বলবো। ঠিক আছে, তাহলে আমার একটু বাঁকা হচ্ছে, তোমরা স্কেল দিয়ে অঙ্কন করবা। তাহলে স্কেল দিয়ে অঙ্কন করলে একবারে সোজা বরাবর হবে। আমি যেহেতু স্কেল এখানে ব্যবহার করতেছি না, আমি হাত দিয়ে ব্যবহার করতেছি, সো একটু বাঁকা হবে। তোমরা হচ্ছে বাসায় স্কেল দিয়ে প্র্যাকটিস করবা। তাহলে স্কেল দিয়ে প্র্যাকটিস করলে একবারই এটা সোজা বরাবর হয়ে যাবে, তাহলে দেখতে অনেক কি সুন্দর দেখাবে। যেহেতু আমি হাত দিয়ে অঙ্কন করতেছি সুতরাং একটু বাঁকা হচ্ছে, আর স্কেল দিয়ে করলে একবারই সোজা হবে, সুন্দর দেখা যাবে স্কেল দিয়ে করলে। যাই হোক, আমরা শিখলাম আসলে তল কিনি। তল আমাদের শিখতে হলে আগে ঘনবস্তু অঙ্কন করা আমাদের শিখতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা কিভাবে ঘনবস্তু অঙ্কন করব। আমরা এখন শিখবো হচ্ছে তলের প্রকারভেদ। তল হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সমতল আর একটা হচ্ছে বক্রতল। আমরা এতক্ষণ যেটা অঙ্কন করলাম ঘনবস্তু তলগুলো কি ছিল, সমতল ছিল। অর্থাৎ আমরা যখন ঘনবস্তু অঙ্কন করলাম, এই ঘনবস্তু যখন আমরা অঙ্কন করব
ঘনবস্তুর আমাদের তলগুলো কি ছিল? সবগুলো তল ছিল আমাদের সমতল। আমরা যখন ঘনবস্তু অঙ্কন করব তখন ঘনবস্তুর তলগুলো কি সমতল। এই যে আমরা ঘনবস্তু অঙ্কন করতেছি, তাহলে ঘনবস্তুর তলগুলো হচ্ছে কি সমতল। ঘনবস্তুর এই তলগুলো হচ্ছে কি সমতল, এটা হচ্ছে সমতল। ঘনবস্তুর তলগুলো হচ্ছে সমতল। এখন যদি আমরা বক্রতল অঙ্কন করি, তাহলে বক্রতল কি হচ্ছে? আমরা যদি একটা ফুটবল অঙ্কন করি, এই যে বাঁকা করে যে আমরা তল দিচ্ছি ফুটবলের, এই তলটা হচ্ছে কি বক্রতল। এটা হচ্ছে কি বক্রতল। আমরা যদি সংজ্ঞা হিসেবে এটা শিখতে পারি যে সমতল কি, সমতল তাহলে আমাদের হচ্ছে যে তল সমান। সমতল মানে কি? যে তল সমান, যে তল সমান, যে তল সমান সেটাকে আমরা কি বলবো? সমতল। সমতল হচ্ছে কি যে তল সমান। তাহলে আমাদের ঘনবস্তুর তল কি? আমরা ঘনবস্তুর তল পাচ্ছি কি সমান। তাহলে আমরা যখন ঘনবস্তু অঙ্কন করব, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ঘনবস্তু অঙ্কনের পর আমরা যে তলটি পাচ্ছি, সেই এই যে আমরা সোজা বরাবর যখন নিব, বাঁকা নিব না, তাহলে সোজা বরাবর নিলে আমাদের যে তলটি হবে সেটি হবে কি সমান্তল। এই যে আমরা এখানে সোজা বরাবর নিচ্ছি, সোজা বরাবর নিয়ে আমরা এটি যোগ করে দিচ্ছি। তাহলে আমরা এখানে যে তলটি পাচ্ছি এটা হচ্ছে সমান্তল। তাহলে এটা হচ্ছে কি সমতল। আর বক্র বরাবর যে তল সমান না, এটা কি সমান না, এটা বাঁকা, তাহলে এই বক্রতল হবে সমান হবে না, বক্রতল সমান হবে না। যদি সমান না হয় তাহলে সেটাকে আমরা বক্রতল বলবো, আর যদি সমান হয় সেটাকে আমরা কি বলবো? সমতল বলবো। আশা করি তোমরা এই তলের যে সমতল এবং বক্রতল আছে এবং তল কাকে বলে এগুলো সুন্দরভাবে বুঝতে পেরেছো। সো আজকের ক্লাস এ পর্যন্ত। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।